শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বছরের শুরু থেকেই শীতের দাপট, জনজীবনে স্থবিরতা, ভোগান্তিতে নির্ময়ের মানুষ। ঠান্ডার জন্য হাত পান তোলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানুষের বেদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। রাজধানীতে চড়ছে চালের বাজার, কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি, সবজিতে স্বস্তি। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ভিসিকে 72 ঘন্টার আলটিমেটাম। মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, বিরোধিতাকারীদের হুঁশিয়ারি। আলোচনায় নোয়াখালী বিএনপির কমিটি, পরিচ্ছন্ন নেতৃত্ব চান স্থানীয় নেতাকর্মীরা। আশা দুঃসময় সারথীদের মূল্যায়ন করবে কেন্দ্র। এবং কুষ্টিয়ায় বাজার সিন্ডিকেটের কবলে পেঁয়াজ চাষিরা, বিঘায় লোকসান 30 থেকে 40 হাজার টাকা। আগামীতে চাষ কমার শঙ্কা। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি, দেশের চাষিকে বাঁচাইতে পারে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। শীতে কাঁপছে সারা দেশ। নতুন বছরের শুরুর দিন থেকেই বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে নেমেছে স্থবিরতা। বিভিন্ন জেলায় কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে কুড়িগ্রাম, পঞ্চগড় সহ অনেক জেলায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। পুরো জানুয়ারি জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শীতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। বৃহস্পতিবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না কেউ। খুব ঠান্ডা, যাত্রাপথে গাড়ি ধরিয়েছিলাম তো আর ঠান্ডাতে থাকা যায় না। এখন গাড়ি চলা তো কষ্ট, সেই কষ্ট না চলে কি করি। আমরা ভাত দেওয়া দেখাবে তো মাংস তো ভাত দেওয়া খাবে। ঠান্ডার জন্য হাত পান তোলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার এই যে এই শীতের মধ্যে বেড়াচ্ছি আমরা কর্ম করি খাবার জন্য। এত যে ইলি পাইছে, কত কি কম্বল আছে আমরা পাইনি, কিছু পাইনি আমরা। শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানুষের বেদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। কেন করি চলি, অভাব বেশি, চলার মতন আমার পথ নাই। তীব্র শীতে জবুথবু লালমনিরহাট। গত 3 দিনে জেলায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় সকাল 6টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা, 2 দিন থেকে মানুষ হাত পা গোড়ায় আসতেছে, ঠান্ডায় ঘর থেকে বাড়ি হইতেছে না। গত কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এবং আমরা কর্ম করতে পারতেছি না। ঠান্ডার অবস্থা খুবই খারাপ, গরিবদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় বাইরে হইতে পারতেছি না, প্লাস কাজ করতেও খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। কনকনে ঠান্ডা আর সাথে হিমেল হাওয়ার দাপটে নওগাঁয় থমকে দাঁড়িয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। হিমালয় কন্যা পঞ্চগড়ে ভৌগোলিকভাবেই শীতের প্রভাব থাকে 4 থেকে 5 মাস। এবার নতুন বছর শুরুর দিন থেকেই বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা 97% আর বাতাসের গতিবেগ ছিল 12 থেকে 15 কিলোমিটার। পুরো জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুক্রবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 রেকর্ড হয়েছে পঞ্চগড়ে। তীব্র শীতে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন জানাবেন।
ধন্যবাদ ইসরাত আপনাকে। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই পঞ্চগড় কিন্তু হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু প্রতি বছরে দেশের যে সর্বনিম্ন তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। এবারে কিন্তু এই মৌসুমে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার যে রেকর্ড সেটি কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে। আপনাকে যদি জানাতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে জনজীবনের দুর্ভোগ, আসলে জনজীবনের দুর্ভোগ এতদিন মনে না হলেও এই বছরের শুরুর দিন থেকেই আসলে জনদুর্ভোগ কিন্তু অনেকটা বেড়ে গেছে। হাড় কাঁপানো শীত, কনকনে শীত, হিমেল হাওয়া, ঘন কুয়াশা, জনজীবনে অনেকটা স্থবিরতা নেমে এসেছে। আমরা যদি আপনাকে বলতে চাই যে পঞ্চগড়ের শীত সারা দেশের মধ্যে একটা ব্যতিক্রমী শীত। এই শীতের কারণে কিন্তু আসলে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু দৈনন্দিন যে কাজ সেটি কাজ কিন্তু সঠিকভাবে করতে পারে না। তারা কিন্তু সঠিক সময় যেতে না পারার কারণে তাদের দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে যায়। যেই কারণে বিশেষ করে বালু শ্রমিক, পাথর শ্রমিক, চা শ্রমিক এগুলো হচ্ছে ভোর হতেই যায়, কিন্তু এখন ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে তারা 9টা পরে হয়তো বা সেই কাজে যোগদান করে। অনেক সময় কিন্তু আমরা দেখি যে আসলে দেরিতে যাওয়ার কারণে তাদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়, এরকম একটি অবস্থা। এর পাশাপাশি যে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর জন্য কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমরা এমনটি খবর পেয়েছি। আমরা জেলা প্রশাসনের সাথে খবর নিয়েছি। জেলা প্রশাসন আমাকে যেমনটি বলেছে যে 33,000 শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। শীত মোকাবেলায় সব রকমের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে বলে তিনি আমাকে এমনটি জানিয়েছেন। আমরা যদি বলি যে পঞ্চগড়ে কিন্তু নিম্ন আয়ের মানুষ অর্থাৎ কৃষিকাজের উপর নির্ভরশীল, শ্রম বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে, এমন একটি অবস্থা। সেসব লোকগুলো আসলে কিন্তু খুব অসহায় হয়ে পড়েছে। কারণ হচ্ছে একদিকে তাদের শীতবস্ত্রের জন্য তারা হাহাকার হয়ে আছে, অন্যদিকে তারা সঠিক সময় কাজে যেতে পারছে না, যেই কারণে তাদের দৈনন্দিন আয় কমে গেছে। সেই কারণে যারা শীতের এই উত্তরের যে শীত অর্থাৎ পঞ্চগড়ের যে শীত, সেই শীত যেন দানবীর যারা আছে, দানবীর যারা রয়েছে, বিত্তবান যারা রয়েছে তাদেরকে দাবি রয়েছে এই সময় যেন তারা শীতবস্ত্র নিয়ে উত্তরের জনপদ পঞ্চগড়ে আসেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে জনজীবনের শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। অতিথি পাখির কলকাকলিতে মুখর ফেনীর দিঘিগুলো। বাহারি পাখির জলকেলি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন পাখিপ্রেমীরা। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। রাজধানীর বাজারে চড়ছে চালের দাম, কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা, আর বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি। তবে স্বস্তি সবজির বাজারে। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন আর কোন কোন পণ্যের দাম বাড়লো আসলে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে থেকে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে সারা দেশব্যাপী। সেক্ষেত্রে রাজধানীতে কিন্তু বেশ সকাল থেকে কিন্তু শৈত্যপ্রবাহ আমরা দেখতে পেয়েছি এবং সেই কারণে কিন্তু কারণ বাজারে কিন্তু আপনার ক্রেতাদের কিছু সংকট দেখা দিয়েছে। এখনো পর্যন্ত আসলে কারণ বাজারটা এইভাবে জমে ওঠেনি, যদিও আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও। আপনাকে একটু বলে রাখি যে আপনি যেটা জানতে চেয়েছিলেন যে আসলে চালের বাজারটা কিন্তু আপনার খুবই এবার চড়া দামে আসলে বিক্রি হচ্ছে চাল। প্রতি কেজি চালে কিন্তু প্রায় 5 থেকে 6 টাকা আসলে বেশি বিক্রি হচ্ছে। এবং যদি আপনাকে একটু স্পেসিফিক ভাবে বলি যে আপনার নাজিরশাল যে চালটা সেটি আসলে বিক্রি হচ্ছে প্রায় 86 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 74 থেকে 86 টাকা কেজি। এবং মিনিকেট যেটি রয়েছে সেটি কিন্তু প্রায় 72 টাকা থেকে বেড়ে কিন্তু প্রায় 78 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং 28 যেটা চাল পুরানো সেটি আসলে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা 25 কেজির বস্তা প্রায় 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও এই 28 চালটি কিন্তু আসলে এখন বাজারে সরবরাহ করা বেশি নেই, একটু কম রয়েছে, তারপরে এগুলো কিন্তু আপনার এই চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা আসলে
অভিযোগ করছেন যে কয়েকটা কোম্পানি আসলে বাড়তি দামে বিক্রি করছে এবং তারা আসলে কোনোভাবেই এই চালের দামটি আসলে কমাচ্ছে না এবং যেহেতু তারা আপনার পাইকারি দামে যদি আপনার 78 টাকা কেজি ধরে তারা কিনে আনছেন এবং সেখানে ক্রেতাদের কাছে প্রায় তাদের 80 টাকা কেজি ধরে বিক্রি করতে হচ্ছে এবং সেই কারণে আপনার যেটি আসলে তারা কিন্তু এক ধরনের নাবিশ্বাস, তারা আসলে আপনার ক্রেতাদের কাছে তাদের সবসময় একটা বাকবিতণ্ডা হচ্ছে এবং ক্রেতারা কিন্তু আপনার ঠিক সেইভাবে আপনার হলো তাদের ক্রেতা ছুটে যাচ্ছে এমন একটা অভিযোগ আসলে বিক্রেতাদের। এবং আরেকটু বলে রাখি যে আসলে আপনার যে মুরগির দাম সেটি কিন্তু আসলে গত সপ্তাহে যেটি ছিল সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজি ধরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রায় 340 টাকা কেজি ধরে। এবং আপনাকে আরেকটু বলে রাখি কিন্তু সবজির দামে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে এবং মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে আসলে সবজি কিনতেছে এবং তেলের দামটাও কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত। এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। রাজধানীর বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সাতক্ষীরার বাজারগুলোতে কমেছে মাছের দাম, আগের দামে স্থিতিশীল আছে মাংসের বাজার। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন। ইরশাদ, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এখানে মাছ এবং মাংসের দামে আজকে অনেকটাই স্বস্তি বলা যেতে পারে, স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। মাংসের দামটা একটু বেড়েছে, 700 থেকে 750 করে গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে, খাসির মাংস 1000 টাকা, পোলট্রি মাংসের দামটি স্থিতিশীল 185 টাকা কেজি প্রতি। এছাড়া সোনালী 250 টাকা, দেশি মুরগির দাম এবং হাঁসের দাম 400 এবং 500 টাকা। তবে স্বস্তির যে জায়গাটি তৈরি হয়েছে, এই শীতে মাছের যোগান বেড়েছে। যে মাছগুলো খুব অল্প পাওয়া যেত, বিশেষ করে বাইন মাছ, গুলি মাছ, এগুলো এই শীতের মৌসুম ছাড়া সাধারণত পাওয়া যেত না, এগুলো 800 টাকা কেজি প্রতি ছিল, সেটি কিন্তু কমে 350 থেকে 400 টাকায় নেমে এসেছে। ট্যাংরা মাছ 400-500 টাকার মধ্যেই ভালো মানের ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে এবং অন্যান্য সকল মাছই অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। বাজারে আমি একটু ক্রেতাদের সাথে কথা বলতে চেষ্টা করছি, আসলে তারা কিভাবে দেখছে এবং কি অবস্থা। আসলে আপনারা জানেন যে প্রতিদিনের ন্যায় আমরা বাজারে এসেছি। আজকে বাজারে এসে দেখলাম যে মাছের দামটি অনেকটা নিম্নমুখী, তার কারণে এখন যে আমাদের ঘের অঞ্চল, সমস্ত ঘেরগুলো কিন্তু খাট চলতেছে, যে কারণে আমরা মাছের যোগানটা বাজারে বেশি, একটু মাছের দামটা কিন্তু কম এবং মাংসের দাম কিন্তু আগের তুলনায় 650 টাকা এখন 750 চলে গেছে। মাংসের দামটা বেশি, মুরগির দামটা স্থিতিশীল আছে। স্বস্তি নিঃশ্বাস যেটা বাজার তরি তরকারির দাম একটু দাম কম এবং মাছের দামটাও কম, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, সেটা এখন এই শীতকালে কিন্তু আমরা সেটি অল্প মূল্যে ক্রয় করতে পারছি। সাধারণ খেটে খাওয়া মানুষ বা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কিন্তু তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এমনটি শুনছিলাম যে মধ্যবিত্ত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এই যে মাছের দামটি স্থিতিশীল জায়গায় আসবার কারণে। মাংসের দামটা একটু স্থিতিশীল বা একটু বাড়ছে, কিন্তু মাছের এই যোগানে ক্রেতাদের মধ্যে স্বস্তি, বিক্রেতাদের মধ্যেও একটি স্বস্তির জায়গা তৈরি হয়েছে। এই ছিল সাতক্ষীরার মাছ মাংসের বাজারের যে দরদাম তার সর্বশেষ ইশরাত। আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে মাছ ও মাংসের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আগামী 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এই আলটিমেটামের ঘোষণা করেন। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপার উঠলে এর বিরোধিতা আশায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি
রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। কে হচ্ছেন নোয়াখালী জেলা বিএনপির কাণ্ডারি? কে হবেন আহ্বায়ক? কে হবেন যুগ্ম আহ্বায়ক কিংবা সদস্য সচিব? এমন নানা প্রশ্ন নিয়ে কয়েক মাস ধরে আলোচনায় সরব নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্ভাব্য আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় ভাসছে অনেকের নাম। নোয়াখালী জেলা বিএনপির রাজনীতিতে এটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাওলা সুজনের প্রতিবেদনে বিস্তারিত। নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ কমিটি হয় 2017 সালে। সভাপতির দায়িত্ব পান AZ-M গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট আব্দুর রহমানকে। 2 বছরের কমিটির মেয়াদ গড়ায় 6 বছরে। আন্দোলন সংগ্রামের কারণে নজর দেওয়া হয়নি নতুন কাউন্সিলে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে জেলা বিএনপির নতুন কমিটি। দায়িত্ব পেতে আগ্রহী নেতারাও বাড়িয়েছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ। তবে তৃণমূলের নেতা কর্মীরা চান ত্যাগী ও পরীক্ষিতরাই যেন নেতৃত্বে আসেন। নতুন কমিটি নিয়ে সরব পুরো জেলার নেতা কর্মীরা। আলোচনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ABM জাকারিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ ও সদস্য মাহবুব আলমগীর আলো। তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা আছে, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, তাদের হাতেই আসবে জেলা বিএনপির হাল, বলছেন আলোচনায় থাকা নেতারা। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ ভালো ধারণা রাখে, এ ধরনের পরিচ্ছন্ন নেতৃত্ব আসা উচিত। সাধারণ জনগণের অধিকার আন্দোলনের দাবিকে তারা প্রতিষ্ঠিত করতে পারবে, সেই ধরনের নেতৃত্ব আমরা আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রত্যাশা করি। আবার আলোচনায় থাকাদের কেউ কেউ বলছেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল, হামলা শিকার হয়েছেন, তাদেরও মূল্যায়ন করবে কেন্দ্র। মামলার শিকার হয়েছে, তারা যাতে কমিটিতে আসে, এটাই জনগণের, এই এলাকার মানুষের নেতাকর্মীদের প্রত্যাশা। একটা সুন্দর তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত একটা সাংগঠনিক ভিত্তি স্থাপন করা যাবে। আমি আশা করি যে কি তিনি সেভাবেই কমিটি গঠন করবেন। দলের দুঃসময় যারা পাশে ছিল, তাদের নিয়ে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি হবে, এমন প্রত্যাশা স্থানীয় নেতাদের। বিগত 16 বছর যারা মাঠে ছিল, যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই ধরনের নেতৃত্বে যদি আগামী দিন আসে, নোয়াখালী জেলা বিএনপি আরো সমৃদ্ধশালী হবে। হামলার এবং নিপীড়িত কর্মীদের পাশে ছিল ওই সমস্ত স্বচ্ছ এবং মানসম্মত যেন নেতৃত্ব নোয়াখালী জেলাতে আসে। যারা অতীতেও দলের কথা চিন্তা করেছে, যারা কখনো দলকে ফেলে অন্য জায়গায় যায় নাই, দলের দুঃসময় দলের পাশে ছিল, কোনো কারণ দেখিয়ে আন্দোলন সংগ্রামের সময় পালিয়ে বেড়ায় নাই, তাদেরকে দিয়ে আমরা মনে করি আমাদের যদি নোয়াখালী জেলা বিএনপির কমিটি হয়, তাহলে আমাদের দল সুসংগঠিত থাকবে। একসময় নোয়াখালীকে বলা হতো বিএনপির ঘাঁটি। এই জেলা থেকে উঠে আসে বিএনপির অনেক দক্ষ রাজনীতিক। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খানের নিমতলা এলাকায় মাওয়া অভিমুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে নিহত হয় বাসের হেলপার মোহাম্মদ জীবন ও বাসের যাত্রী মোহাম্মদ রায়হান। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। ঘন কুয়াশার কারণে এরূপ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এদিকে শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাসারায় অন্য একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। কুষ্টিয়ায় সর্বশান্ত পেঁয়াজ চাষিরা। বাড়তি উৎপাদন খরচ আর বাজার সিন্ডিকেটের কারণে মাথায় হাত জেলার পেঁয়াজ চাষিদের। বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। এতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। ফলে আগামীতে জেলায় কমার শঙ্কা দেখা দিয়েছে পেঁয়াজের চাষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। শুরু হয়েছে নতুন পেঁয়াজ ওঠার মৌসুম। মাঠে মাঠে পেঁয়াজ তোলাই ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তবে এ মৌসুমে মুখে হাসি নেই তাদের। যে পেঁয়াজ গত 2 সপ্তাহ আগেও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছিল 120 থেকে 130 টাকায়, সেই পেঁয়াজই এখন বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। ফলে এবছর পেঁয়াজ চাষ করে কুষ্টিয়ার কৃষকদের বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। পেঁয়াজের যে বাজারে
এই পরিমাণ টাকা যদি বেচা যায় আপনার দেশে 3 ভাগের 2.5 ভাগই লস হয়ে যাবে চাষের। 30 টাকা কেজি, এই 30 টাকা কেজি পেঁয়াজ বেচলে আমাদের ধরেন কিছুই থাকবে না, জমির খাজনা 30,000 টাকা বিঘি। পেঁয়াজ চাষিরা বলছেন বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি উৎপাদন খরচের কারণেই পড়েছেন তারা এমন লোকসানের মুখে। তাই দ্রুত বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। যেসব ব্যবসায়ী সিন্ডিকেটরা আছে এরা বিভিন্ন সময় ওই সময় পেঁয়াজটা রাজনৈতিক হোক আর যে কোনো পেশারই হোক তারা ওই স্টক করার পরে ওরা একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেটটার উপরে এই সময় আইসি এই মুড়ি কাটা পেঁয়াজের সময় আইসি যদি ওই পেঁয়াজটা বাজারে ছাড়ে তাহলে মনে করেন আমাদের এই চাষি মানে সমস্যায় পড়ে। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি দেশের চাষিকে বাঁচাইতে পারে। খালি 30 টাকা 35 টাকা পেঁয়াজ বেচে আমাদের লেবার খরচ হচ্ছে 600 টাকা লেবার খরচ। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হলেও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। তারপরেও আড়তদাররা বলছেন আমদানির কারণেই কমেছে দেশি পেঁয়াজের দাম। এখন যদি 4 মাস সরকার যদি কোনো আমদানি না করে তাহলে ধরেন আপনার দেশের কৃষক যাই হোক তাও লস হবে, বর্তমান যে বাজার লস হবে, তারপরেও কিছুটা বাঁচবে। আর পেঁয়াজ চাষিদের লোকসানের হাত থেকে বাঁচতে ধাপে ধাপে পেঁয়াজ উত্তোলন সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। যখন সরবরাহটা বাড়বে তখন কাঁচা বাজারের জিনিসটা এমনিতে দামটা একটু কমে যায়, যার কারণে কৃষকদেরকে আমরা এই পরামর্শটা দিই যে আপনি আস্তে আস্তে তুলেন, যার সরবরাহটা কম থাকে আপনি ভালো দামটা পাবেন। এবছর কুষ্টিয়ায় ৩,৮০৪ হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁয়াজ। যদি এবছর কৃষকেরা ন্যায্য মূল্য না পায় তাহলে আগামীতে জেলায় কমবে পেঁয়াজের চাষ, এমনটিই বলছেন চাষিরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অতিথি পাখির কলকাকলিতে মুখর ফেনীর দিঘিগুলো। পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে পাখি প্রেমীরা। আর পাখি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সহকর্মী তোফায়েল আহমেদ নীলের তথ্য, ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শীত এলেই দেশের বিভিন্ন এলাকায় অতিথি পাখির আগমন ঘটে। খাল, বিল, দিঘি, এমনকি পুকুরেও ঝাঁকে ঝাঁকে দেখা যায় অতিথি পাখি। ফেনীর আলেমউদ্দিন, মুন্সি দিঘি, জাম্বারা দিঘি, বটুয়া দিঘি সহ বিভিন্ন স্থানে এখন পাখির কলকাকলিতে মুখর। পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি সহ 10 প্রজাতির পাখির দেখা মিলছে জলাধারে। জলকিলিতে মেতেছে বাহারি পাখিরা। যখন একটু বড় হলাম বা এলাকার লোকের সচেতন হয়েছে তখন সরকারও পাখি নিধনের ব্যাপারে একটা আইন করছে, তখন থেকে আমরা এই এলাকার পাখি ছেড়ে থেকে কেউ দিই না। ওদেরকে আমরাই দেখাশোনা করি, কাউকে মানে ধরার জন্য অনেকজনে আসছে, আমরা ধরার জন্য দিই না। এটা হচ্ছে আমাদের জাম্বারা দিঘির মানে সদস্য। আমরা অতিথি হিসেবে আমরা দেখাশোনা করে রাখি, কেউ শিকার করতে আসলে আমরা বাধা দিন না, এগুলো শিকার করা যাবে না। সৌন্দর্য এলাকাতে কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে নীল আকাশে উড়োউড়ি। অপরূপ এ দৃশ্য উপভোগ করতে দিঘির পাড়ে ভিড় করেন পাখি প্রেমীরা। পাখি আসার কারণে মানুষ খুবই আনন্দিত। অনেকে এখানে পাখিগুলো এই দৃশ্য দেখে এখানে বসে উপভোগ্য সময় কাটায়। আমরা যারা ঢাকাতে থাকি আমরা তো এগুলো পাই না, আমাদের এগুলা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমাদের আসা। আমাদের পাশাপাশি আরো আশেপাশে গ্রাম থেকে অনেক লোকই আসে। এটা শুধু দিঘির অতিথি পাখি না, আমাদের এলাকাবাসীর অতিথি। শীত কমার সঙ্গে সঙ্গে আবার আপন নীড়ে ফিরবে অতিথি পাখি। সে পর্যন্ত সার্বক্ষণিক তদারকির জন্য টিম গঠন করেছে বন বিভাগ। আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। কোনো জনপ্রতিনিধি বা জনগণ বা কোনো সাংবাদিক যদি আমাদের কাছে কোনো তথ্য দেয়, আমরা সাথে সাথে সেখানে যে উদ্ধার করি, অবমুক্ত করার চেষ্টা করি। খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করলে আগামীতে ভিনদেশি পাখির আগমন আরও বাড়বে, এমনটাই মনে করছেন পাখি প্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড়ে শুরু হয়েছে গ্রামীণ খেলা। বিলুপ্ত এই খেলাগুলো দেখতে হাজার হাজার দর্শক ভিড় করেন বোদা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। সহকর্মী রাশেদুজ্জামান বাবুর পাঠানো তথ্য, ছবিতে তারিক মাহমুদ সুজনের রিপোর্ট। জাতীয় খেলা হাডুডু
সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসেছে খেলাটি। পাশাপাশি হারিয়ে গেছে পাখি, বউছি, হাড়িভাঙ্গা, গোল্লাছুট, ঘোড়দৌড়ের মতো জনপ্রিয় খেলাগুলো। কয়েক বছর আগেও গ্রামে গ্রামে তরুণ যুবকদের আনন্দের খোরাক ছিল খেলাগুলো। ধীরে ধীরে অনলাইন গেমে আসক্ত হয়ে ঐতিহ্যবাহী এই খেলাগুলো ভুলে গেছেন শিশু কিশোররা। নতুন প্রজন্মের শিশুরা এখন অনেকে জানেও না কিভাবে খেলতে হয় গ্রামীণ এসব খেলা। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলাগুলো হচ্ছে যেগুলো আমি কখনো দেখিনি বা খেলিনি। আজকে সেই খেলাগুলো দেখে আমাকে খুব ভালো লাগতেছে, আমি অনেক খুশি। আমরা শহরে বড় হয়েছি, কখনো এই খেলাগুলো দেখা হয় না। এটা লাইফ ফর দ্য ফার্স্ট টাইম আমি এই গ্রামীণ খেলাধুলা দেখছি, তো আমার আসলে খুব ভালো লাগছে। খেলাগুলোর সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন আয়োজন করে গ্রামীণ খেলা প্রতিযোগিতা। খেলাগুলো দেখতে হাজার হাজার দর্শক ছুটে আসেন মাঠে। এ সময় স্মৃতিচারণ করেন অনেক প্রবীণরাও। পাখি বোর্ড, আড্ডু, গল্লাছুট, বড় বৌদি সব কিছু খেলতাম, কিন্তু আজকে অনেকদিন পর এই খেলাটা চালু করাতে আমি খুব খুশি হয়েছে এবং কি খুব ভালো লাগলো। আমাদের যে শৈশব এবং যৌবন এই খেলাগুলোর সাথে কেটেছে, খেলাগুলো গুরুত্ব হয়ে গেছে। যাক, আজকে যে খেলাগুলো যে অনুষ্ঠান করেছেন, যে আয়োজন করেছেন, তাদেরকে আমরা খুব ধন্যবাদ জানাই। খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। প্রতিটি উপজেলাতেই গ্রামীণ এই প্রতিযোগিতা চলবে বলেও জানান তিনি। আমাদের তরুণ প্রজন্মকে তারা যেন মোবাইলের জ্ঞানে আসক্ত না হয় এবং তারা যেন প্রকৃতির সাথে মিশে এই সমস্ত গ্রামীণ খেলাধুলা এনজয় করতে পারে, সেই কারণে আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রত্যেকটি উপজেলায় এই ধরনের গ্রামীণ খেলাধুলা আয়োজন করছি। গ্রাম বাংলার ঐতিহ্য এই খেলাগুলো হারিয়ে না গিয়ে প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ুক, এমনটাই চাওয়া সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।